ইরানের ওপর আমেরিকা অ্যাটাক করেছে, সেইটা বিশেষত আমেরিকা ইসরায়েলের যে বিভিন্ন বেস রয়েছে, নেভাল বেস বলুন অথবা এয়ার বেস বলুন, সেখান থেকে অ্যাটাক করা হয়েছে ইরানের ওপরে। আজকে সকালেই আমরা জানতে পারলাম যে ইরানের যে আল খামেনেই যে সুপ্রিম লিডার ছিলেন, তিনি নিহত হয়েছেন সেই অ্যাটাকে। তার সাথে তার নাতি, তার জামাই, তার মেয়ে, তারা নিহত হয়েছে। সেখানকার প্রাক্তন রাষ্ট্রপতি, সেই অ্যাটাকে নাকি তারও মৃত্যু হয়েছে। তো আমরা আমেরিকার যে এই আগ্রাসন কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে ভেনেজুয়েলাতে যে তারা রেজিম চেঞ্জ করলো, এখন দেখতে পাচ্ছি ইরানেও তারা রেজিম চেঞ্জ করছে। কিছু 4 বছর আগে থেকে আমরা দেখলাম একটা নতুন যুদ্ধ শুরু হয়েছিল, যেটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। তারও পেছনে কিন্তু মদত ছিল এই আমেরিকার। কিন্তু এই যে আমরা ইরানের উপর যে অ্যাটাক দেখছি, এটার আসল উদ্দেশ্য কি বা তার কি ফল হতে পারে পরবর্তীকালে, সেটা নিয়ে এখানে আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব। আমেরিকা ওবামার সময়, মানে অ্যাকচুয়ালি ইরান ইউক্রেনিয়াম পলিফারেশন বা নিউক্লিয়ার বম বানানোর চেষ্টা করছিল। তার আগে কিন্তু তারা কিন্তু নিউক্লিয়ার এনার্জি থেকে যাতে বিদ্যুৎ তৈরি করা যায়, সেই পথেই হাঁটছিল। কিন্তু তারা জানে ভালো করেই যে তাদের হাতে যদি নিউক্লিয়ার বম থাকে, তাহলে কিন্তু বিশ্বের যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে, যেরকম পাকিস্তানের একটা যে ইরানের হাতে সেই ক্ষমতাটাই আসুক, তাহলে কিন্তু তাদের হাতে নিউক্লিয়ার এনার্জি থাকা দরকার। নিউক্লিয়ার এনার্জি মিনস নিউক্লিয়ার অ্যাটাক বম। তো সেই জন্য কিন্তু তারা সেই নিউক্লিয়ার বম বানানোর বিভিন্ন প্রস্তুতি করছিল, যেটা কিন্তু সিআইএ এর মাধ্যমে আমেরিকা কিন্তু জানতে পারে। যার জন্য ইরানের ওপর কিন্তু অনেক রকম নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আমরা কিন্তু দেখেছিলাম ওবামার সময় ইরানের সাথে আমেরিকার একখানা চুক্তি হয়, যার মাধ্যমে ইরান কিন্তু এটা ঠিক করেছিল যে তারা আর সেই নিউক্লিয়ার বোমের দিকে তারা এগোবে না, নিউক্লিয়ার এনার্জি পর্যন্তই তারা সীমাবদ্ধ থাকবে। কিন্তু তারপরে ওবামার পরে নতুন রাষ্ট্রপতি যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন, এই যে টার্ম, তার আগের টার্মে 2020 পর্যন্ত ওনার টার্ম চলেছিল, সেই সময় কিন্তু 2017-18 দিকে ইরানের ওপর উনি কিন্তু পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেন। কারণ সিআইএ এর মাধ্যমে বা তাদের মাধ্যমে তাদের কাছে খবর আসে যে ইরান নাকি চেষ্টা করছে নিউক্লিয়ার বোম বানানোর জন্য। তো উনি পুরোপুরি ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তখন কিন্তু বাইডেন যখন আসে, বাইডেন প্রশাসন অনেক চেষ্টা করেছিল ইরানের সাথে যাতে তাদের সম্পর্ক ভালো হয়। কিন্তু ইদানিং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আবার যখন জিতে ক্ষমতায় এসছেন, ইরানের ওপরে বিভিন্ন রকম ভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে ইরানের সাথে কোনো দেশ বাণিজ্য না করতে পারে, তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেছেন। আর সুপ্রিম লিডার হচ্ছে খামেনেই। সেই খামেনেই গতকাল তার মৃত্যু হয়েছে, এবং তারপর থেকে ইরান কিন্তু আমেরিকার বিভিন্ন যেখানে যেখানে বেস রয়েছে মিডল ইস্টে, সেই বেসের ওপর অ্যাটাক করা চালু করেছে। এবং যার জন্য ইসরায়েল এবং আমেরিকা বা সৌদি আরব, ইউএই প্রত্যেকেই কিন্তু ইরানের ওপর যাতে আরো বেশি অ্যাটাক করা যায়, তার জন্য কিন্তু তারা সহমতি দিয়েছে। এর আগে কিন্তু মিডল ইস্ট কোনো মতেই সহমতি দিচ্ছিল না তাদের কাছে যে বেসগুলো রয়েছে আমেরিকার, সেইখান থেকে ইরানের উপর অ্যাটাক হোক, কিন্তু এখন তারা সহমতি দিচ্ছে। দেখুন, এর আগেও কিন্তু ইরান বলেছিল যে তাদের উপর যদি কোনো রকম অ্যাটাক হয়, তাহলে কিন্তু তারা স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ করে দেবে। স্ট্রেট অফ হরমুজ থেকে, এটা মাথায় রাখতে হবে, পুরো বিশ্বের 20% কিন্তু তেল ওইখান থেকে আসে, এবং প্রচুর পরিমাণে বাণিজ্যিক রাস্তা, ওইটা কিন্তু বাণিজ্যিক রাস্তা, তাই বাণিজ্যের বিভিন্ন জাহাজ ওইখান থেকেই পাস হয়। এবার যদি ইরান সেইখানে যদি বিভিন্ন জাহাজের উপর অ্যাটাক চালু করে, তাহলে কিন্তু তেলের দাম হু হু করে বাড়বে। পুরো বিশ্ববাজারে ইন্ডিয়া কিন্তু অনেকের থেকে তেল নেয়, যেমন রাশিয়া থেকে, রিসেন্টলি ভেনেজুয়েলা থেকেও নেওয়া শুরু করেছে, এবং ইরান থেকেও নিত।
কিন্তু ইরানের উপর এই অ্যাটাকের ফলে তারা কিন্তু আর তেল সাপ্লাই করতে পারবে না, যার জন্য বিশ্ববাজারে কিন্তু তেলের দাম বিশাল বেড়ে যাবে। তার প্রভাব কিন্তু ডাইরেক্টলি ভারতের উপর পড়বে। আমরা দেখতে পারবো আগামীকাল শেয়ার মার্কেট খুলছে, ভারতের শেয়ার মার্কেটে একখানা স্টেবিলিটি আসছিল, যার জন্য ওইটা প্রভাবিত হবে। শেয়ার মার্কেটে হয়তো প্যানিক থাকতে পারে, থাকবেই। তেলের দাম বাড়বে, তার মানে কি ভারতের যে বিভিন্ন ওই স্ট্রেট অফ হরমুজ থেকে যে মানে বাণিজ্য হতো সেটা কিন্তু বিঘ্নিত হবে, যার জন্য কিন্তু এখন ভারতকে নিজের বাণিজ্য ইউরোপের সাথে চালাতে হলে এখন তাকে অনেকটা ঘুরে ইউরোপে আফ্রিকার পাশ থেকে ঘুরে তারপরে ইউরোপে যেতে হবে। তার মানে কি যে আমাদের পরিবহন যে খরচ সেটা বাড়বে, তার মানে ইউরোপে যে আমাদের জিনিসপত্র যেত সেটা কিন্তু তার মূল্য বৃদ্ধি পাবে। এবার যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের যে বাণিজ্য হতো, যে ইউরোপে যে আমাদের জিনিসপত্রগুলো যেত তার দাম বাড়বে, যার দাম বাড়লে কিন্তু ওইখানে আমাদের চাহিদা কমবে। তার মানে আমাদের যে এক্সপোর্ট বা রপ্তানির যে ব্যবসা ছিল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এক হচ্ছে আমাদের তেলের দাম বাড়বে, যার জন্য কিন্তু আমাদের মূল্য বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত বাণিজ্য বা রপ্তানি করতে গেলে যে পরিমাণে পরিবহন খরচ বাড়বে, তার জন্য কিন্তু ওই দেশে যে জিনিসপত্রগুলো আমাদের বিক্রি হতো সেটা কিন্তু দাম বাড়বে, যার জন্য ওইখানে কিন্তু ডিমান্ড কমবে। এবং আমাদের কিন্তু দুই দিক থেকে আমরা আহত হচ্ছি এই অ্যাটাকের ফলে। আচ্ছা, হঠাৎ করে ইরানের ওপর আমেরিকা অ্যাটাক করতে গেল কেন? কারণ আমেরিকা কিন্তু সবসময় পুরো পৃথিবীর ওপর নিজের ক্ষমতা দেখাতে চায়। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করেছিল, অ্যাটাক করে সেখানকার যে রাষ্ট্রপতি তাকে কিন্তু বন্দি করে নিয়ে গেছে এবং সেখানে রেজিম চেঞ্জ করেছে। আমেরিকা কিন্তু একখানা ভয়ের মধ্যে রয়েছে যে তাদের যে ডিডলারাইজেশন হচ্ছে, যার জন্য ডিডলারাইজেশনের জন্য তাদের কিন্তু ইকোনমি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার বিশেষজ্ঞরা বা আমরা নিউজে এটা জানতেও পাচ্ছি যে এফস্টিন ফাইলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বা অনেক বড় বড় নেতাদের যাদের নাম এসেছিল সেইখান থেকে প্রত্যেকের দৃষ্টি সরানোর জন্য এই অ্যাটাক করা হয়েছে। হতেই পারে সেটা। আমেরিকা কিন্তু ব্রিক্স কান্ট্রিকে কোনোদিনই এক হতে দিতে চাইছে না। তার কারণ কি? ডিডলারাইজেশন। আমরা ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এই পাঁচখানা দেশ, তার সাথে আরো অনেকগুলো দেশ যুক্ত হয়েছে। এই ব্রিক্সের কিন্তু ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমরা প্রত্যেকটা দেশ যারা ব্রিক্সে রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে, বা পৃথিবীর অনেক দেশ চেষ্টা করছে যাতে যে ডলার যে প্রভুত্ব রয়েছে পৃথিবীতে, সেই প্রভুত্ব থেকে কিছুটা বেরিয়ে আসা যায়। কারণ তার ফলে কিন্তু আমেরিকার একটা প্রত্যেকটা দেশের ওপর প্রভাব থেকেই যাচ্ছে। সেই যদি ডলারের যে প্রভুত্ব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমেরিকার যে ক্ষমতা সেটা কিন্তু কমবে, যেটা কিন্তু ব্রিক্স কান্ট্রি বা ইন্ডিয়া, রাশিয়া, চায়নার মূল উদ্দেশ্য, ব্রাজিলেরও মূল উদ্দেশ্য। তো আমেরিকার প্রথম উদ্দেশ্য হচ্ছে এখন ইরানকে অ্যাটাক করা, অ্যাটাক করেও দিয়েছে। সে রেজিম চেঞ্জ হবে কিনা সেটা পরের কথা, ঠিক আছে? সেখানে কি আমেরিকার প্রভাব বৃদ্ধি পাবে বা নিজের লোককে ওইখানে বসাবে ক্ষমতায়, সেটা পরের কথা। এরপরে আমেরিকার উদ্দেশ্যই হচ্ছে যাতে ভারতকে ক্ষতি করা, কারণ চায়নাকে ডাইরেক্টলি ক্ষতি করতে পারছে না, রাশিয়াকে 4 বছর ধরে যুদ্ধতে ফাঁসিয়ে রেখেও সেরকম প্রভাব তাদের কাজে আসছে না, রাশিয়া তাদের কথা শুনছে না। তার মানে বেঁচে থাকছে কে? একমাত্র হচ্ছে ইন্ডিয়া হচ্ছে চায়নার অল্টারনেট হিসাবে দাঁড়াচ্ছে বিশ্ববাজারে। এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আসছে, বড় বড় কোম্পানি আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা সেন্টার তৈরি হচ্ছে, এখানে সেমিকন্ডাক্টর চিপ তৈরি হচ্ছে। এআই এর জন্য ভারত অনেক পদক্ষেপ নিচ্ছে। এআই চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এখন এআই এর বিশাল প্রভাব, বা পুরো পৃথিবী জুড়ে এআই এর বিশাল বিজনেস হচ্ছে। তো সেই দিকেও কিন্তু ইন্ডিয়া নিজেদের পদক্ষেপ নিচ্ছে যাতে সেই রুটে ইন্ডিয়া অনেকটা আগে বাড়তে থাকে। তো সেইটা কিন্তু আমেরিকা খুব ভালোভাবে ফলো করছে। আমেরিকার ডিপ স্টেট কিন্তু এইগুলো ফলো করছে। তো আমেরিকার ডিপ স্টেটের এটাই পরিকল্পনা যে ইরানকে যদি ফেলে দেওয়া যায় তাহলে ইরান থেকে যে তেল
ডাইরেক্টলি তো ইন্ডিয়া নিত না, ইনডাইরেক্টলি অনেকভাবেই অনেক পথেই ইন্ডিয়াতে তেল আসতো হয়তো। তো সেই পথটা যাতে বন্ধ করে দেওয়া যায় ইন্ডিয়াকে, তার জন্য কিন্তু ভেনেজুয়েলার উপর ডিপেন্ডেন্ট করালো, রাশিয়া থেকে দূর করানোর চেষ্টা করছে, যাতে রাশিয়া থেকে যে আমরা সস্তা দামে তেল পাচ্ছিলাম সেটা না পাই। তারপরে কিন্তু ইন্ডিয়াকে কাবুতে আনা, ডাইরেক্টলি তো অ্যাটাক করতে পারবে না, কারণ ইন্ডিয়া ইরানের মতো বা ভেনেজুয়েলার মতো অত কমজোর বা নিরুপায় দেশ নয়। ইন্ডিয়ার কিন্তু অনেক শক্তিশালী দেশ, ইন্ডিয়ার কাছে অনেক শক্তিশালী সব অস্ত্র রয়েছে, ডাইরেক্টলি অ্যাটাক করতে পারবে না। তাহলে কি ইকোনমিক্যালি অ্যাটাক করবে, এবং ভারতের ভেতরে যারা অ্যান্টি সোশ্যাল রয়েছে বা দেশদ্রোহী রয়েছে তাদের মাধ্যমে এখানে বিভিন্ন রকম ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করবে। তো সেইটা কিন্তু চেষ্টা করছে, কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে এখানে যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা রয়েছে, ইউটিউবে বড় বড় চ্যানেল রয়েছে, যারা ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে কিন্তু একটা অফার এসেছিল, নিউজ চ্যানেলে কিন্তু এটা দেখা যাচ্ছে, তাদের কাছে বিভিন্ন অফার এসেছিল যাতে ভারতের নেগেটিভ বা যে এআই সামিট হয়েছিল রিসেন্টলি সেইটার নেগেটিভ ভাবে প্রচার করার জন্য বড় বড় যারা ইনফ্লুয়েন্সার চ্যানেলরা রয়েছে তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাবকে। কিন্তু এর মাধ্যমে এটা কিন্তু দেখাই যাচ্ছে তাদের কিন্তু বড় লক্ষ্য রয়েছে ইন্ডিয়াকে যাতে ইনস্টেবল করা যায়। তো তাদের বিভিন্ন প্রচেষ্টা রয়েছে। ভারত সরকার যারা এখন বসে রয়েছে, বিজেপি সরকার, মোদী গভর্নমেন্ট, তারাও নিজেদের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। তাদের যে বা ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে সেটা কিভাবে ট্যাকেল করা যায় আমেরিকার সাথে, বা ডিপ স্টেটকে কিভাবে হারানো যায় সেটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, যারা নাগরিক রয়েছে এই দেশের, তাদেরও কিছু কর্তব্য রয়েছে যাতে এই নিউজগুলো তারা নিজেরা জানুক এবং প্রত্যেকের কাছে যাতে পৌঁছে দেওয়া যাক যে এরকম একটা বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন শক্তি আমাদের দেশকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, তার থেকে যাতে বিরত থাকে, এই নিউজগুলো যাতে তাদের কাছে পৌঁছায়। তাই প্রত্যেকের কাছে আবেদন, এই নিউজ বা এই বিভিন্ন রকম যে আপনারা ভিডিও দেখছেন সেটা সবার কাছে শেয়ার করুন, তাদেরকে অবগত করুন যে এখন আমাদের পৃথিবীতে কি চলছে। নমস্কার।